হিম হরা। বর্ষার দিনে ট্রেন জার্নি করতে ভালোই লাগে অরণির। অগাস্ট মাস সবে পড়েছে, বঙ্গে এখন ভরা বর্ষা, আর সেই বৃষ্টির মধ্যে শহরের কংক্রিটের জঙ্গল আর লোকের ভিড় পেরিয়ে ট্রেন এখন কালীগঞ্জের মুখে ঢুকছে। সকালের তুলনায় এবেলা বর্ষার বেগ বেড়েছে। স্টেশনে নেমে ছুটে শেডের তলায় গিয়ে দাঁড়ালো অরণি। জনা পাঁচেক লোক নেমেছে এই গ্রাম্য ছোট্ট স্টেশনে। দূরে বৃষ্টি মাথায় করে দুটো টোটো দাঁড়িয়ে আছে। চারিদিকটা দুপুরই কেমন যেন নিঝুম, স্থবির একটা জঙ্গলের চেহারা নিয়েছে। ছাতা খুলে কোনো মতে টোটোগুলোর দিকে এগিয়ে গেল অরণি। বলল, বটতলার ঘোষেদের বাড়ি যাব, যাবেন? টোটো চালকদের একজন যেতে রাজি হলো। 20 টাকা ভাড়া রফা হলো। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যানথ্রোপোলজির ছাত্রী অরণি। সে কখনোই গ্রামে থাকেনি। কলকাতার আদি বাসিন্দা অরণিদের আত্মীয় স্বজন সকলেই শহরের মধ্যে বা অন্য কোনো বড় শহরের বাসিন্দা। এখানে সে বেড়াতে আসেনি, এসেছে একটা কাজে, গবেষণার কাজে। নিজের উৎসাহেই গবেষণা করছে সে। বাংলার পুরনো দেবদেবীর মূর্তি নিয়ে গবেষণা করার কাজটা সবেমাত্র শুরু করেছে। সেই সূত্রেই এখানকার এক আশ্চর্য দেবী মূর্তির সন্ধানে ওর আশা। লেখা ঘাঁটতে ঘাঁটতেই সে সন্ধান পেয়েছে কালীগঞ্জের দেবী শীতলার। এই শীতলা ওলা ওঠার দেবী নন। কথিত আছে এই দেবী আগুন থেকে মানুষকে রক্ষা করেন, শীতল করেন শরীর। সেই কারণেই তার এরকম একটা নাম। তবে পাশাপাশি এটাও কথিত আছে এই দেবীর ধারে কাছে ঘেঁষতে পারে না মানুষ। দূর থেকে পুজো দিয়ে মনস্কামনা জানাতে হয়। কাছে ঘেঁষলে নাকি আগুনে পুড়ে মৃত্যু অনিবার্য। সেই কারণেই এই দেবীর নাকি কোনো বিশেষ মন্দির নেই। গ্রামের পশ্চিম পাড়ে এক বিশাল পুকুরের মাঝে দ্বীপের মতো জেগে রয়েছেন এই দেবী। কিসের জোরে দেবী মূর্তি জলের মধ্যে থেকে উঠে এসে রয়ে গেলেন অবিচল, তা বোঝার সাহস বা সাধ্যি কারুরই নেই। কারণ ভয়ে সেই পুকুরের কাছাকাছি কেউই প্রায় যায় না। জল ছোঁয়া তো অনেক দূর। শুধু দূর থেকে ভয়ার্ত চোখে প্রণাম করে মনের ইচ্ছাটা জানায়। দেবীর চোখ সাদা পাথরের, গলায় সবুজ মরকতের মালা। ঝড়, জল, বৃষ্টি কোনো কিছুতেই লয় ক্ষয় নেই এই দেবী মূর্তির। অরণির বাবার কলেজ জীবনের বন্ধু শঙ্কর ঘোষ, কালীগঞ্জের বাসিন্দা। অচেনা গ্রামে যাওয়ার আগে এই মূর্তি দেখতে আসার অন্যতম কারণ কিন্তু এটাও। বাবার কানেকশনে সে এই কয়েকদিন শঙ্করবাবুর গাইডেন্সে কালীগঞ্জের দেবী মূর্তির ইতিহাস তলাশ করবে। থাকবেও ঘোষ বাড়িতেই। টোটো এসে থামল ঘোষেদের বাড়ির সামনে। বাড়ির দুপাশে প্রকাণ্ড দুটো বটগাছ। দেখে মনে হয় বয়স কয়েক শতাব্দী তো হবেই। বাড়িটাও পেল্লায় 3 তলা। সদর দরজা খোলাই ছিল। অরণি ট্রলি নিয়ে ভিতরে ঢুকে আসে। কলিং বেল নেই, কাকে ডাকবে? ফোন করবে একটা। স্টেশনে নেমে একবার ফোন করতে বলেছিলেন শঙ্করবাবু। তালে গোলে সে কথা একদম ভুলে গিয়েছে অরণি। বৃষ্টির দাপটটা একটু কমেছে, কিন্তু হঠাৎ করে একটা হাওয়া শুরু হয়েছে।
শিরশিরে একটা হাওয়া। ঘোষবাড়ির কপাট ঠেলে সেই হাওয়া ঘুরপাক খাচ্ছে বিশাল একটা বাড়ির দালানে। শোঁ শোঁ করে আওয়াজ হচ্ছে। আকাশ কালো করা অন্ধকারের মধ্যে ওই রকম হাওয়া যেন অরণির শরীরেও কেমন একটা অস্বস্তি তৈরি করল। ফোন বার করে সে দেখল নেটওয়ার্ক প্রায় নেই বললেই চলে। বাইরে টোটোটাও তো চলে গিয়েছে। ভুল বাড়িতে এসে পড়েনি তো সে? মেঘ ডেকে উঠল চড়চড় করে। অরণি ছুটে গিয়ে বারান্দায় সিটিয়ে দাঁড়ালো। কয়েক সেকেন্ড বৃষ্টির দিকে তাকিয়ে কেমন একটা আনমনা হয়ে যেতেই চমকে উঠল অরণি। এত দূরে অজ পাড়া গাঁয়ে এমন দুর্যোগের মধ্যে কি করবে ও? এই সব ৭-৫ ভাবছে, আর ঠিক তখনই পিঠের ওপর একটা ঠান্ডা হাড়গিলে হাত এসে পড়ল। আর সঙ্গে সঙ্গে প্রশ্ন, কে গা? প্রতাপ মুখুজ্জের মেয়ে নাকি? লাফ দিয়ে ছিটকে উল্টো দিকে ঘুরে যায় অরণি। ভয় তো তাতে কাটেই না, উল্টে আরও আঁতকে ওঠার উপক্রম হয়। এরকমও বুড়ো মানুষ হয়? লোকটাকে দেখে বোঝার জো নেই সে আদেও মানুষ নাকি কঙ্কাল। চামড়ায় ভাঁজ পড়ে পড়ে কুৎসিত একটা চেহারা তৈরি করেছে লোকটার তুবড়ে যাওয়া গাল আর কালো ঠোঁটের মাঝে দাঁতগুলো অল্প বেরিয়ে রয়েছে। বয়সের ভারে শরীরটা ঝুঁকে পড়ে বেঁকে গিয়েছে ধনুকের মতো। প্রথম দর্শনে মনে হয় মূর্তিমান কোনো এক পিশাচ এসে দাঁড়িয়েছে। আতঙ্কে গলা থেকে জড়ানো দলা পাকানো শব্দ বার হয় অরণির। কে আপনি? প্রশ্নটায় পাত্তা দেয় না লোকটা। হেঁটে গিয়ে হাট করে খোলা দরজাটা বন্ধ করে ছিটকিনি আটকে দেয়। বাড়ির দালানের একপাশে শুয়ে থাকা কুকুরগুলো লোকটাকে দেখে চিৎকার করতে শুরু করে। সেই চিৎকার শুনেও লোকটা কিন্তু নির্বিকার। অরণির শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। সদর দরজা বন্ধ, পালাতেও তো পারবে না সে। দরজার সামনেটায় বৃষ্টির জল জমে আছে। সেই জল পেরিয়ে ছপ ছপ করতে করতে লোকটা এগিয়ে আসছে অরণির দিকে আর বলছে, কে? উত্তর দিচ্ছ না যে? কিছুটা এগিয়ে আবার প্রশ্ন করল লোকটা। অরণি কিছুটা সাহস জড়ো করে বলল, হ্যাঁ হ্যাঁ, ওই শঙ্করবাবুর সঙ্গে। লোকটার ভাঙা চোরা তোবড়ানো মুখে সঙ্গে সঙ্গে হাসি ফুটে উঠল। ব্যাস ব্যাস, আর বলতে হবে না। চলো 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 চলো। প্রাথমিক ধাক্কা সামলে অরণি পিছু নিল। মনে মনে বিশ্বাস করে নেয় এ নিশ্চয়ই বাড়ির চাকর। বিশাল দালান পেরিয়ে সিঁড়ির দিকে যেতে যেতে লোকটা বলল, তোমার বাবা কলেজে পড়ার সময় ছোটবাবুর সঙ্গে ২-১বার বাড়িতে এসেছে। ছোটবাবুর কলেজের কেউ তো এই গণ্ডগ্রামে আসতে চাইতো না। এই প্রতাপই ২বার এসেছিল। ছিল। চলো, উপরে পড়ার ঘরে ছোটবাবু তোমার জন্য অপেক্ষা করছেন। এটা বলে সিঁড়ি দিয়ে ওপরে ওঠেন ভদ্রলোক। লোকটার গতির সঙ্গে তাল মিলিয়ে অরণিও ধীরে ধীরে আধো অন্ধকারে ঢাকা সিঁড়িগুলো পেরোতে থাকে। বাড়ির বাইরেটা জীর্ণ, কিন্তু পুরনো হলেও ভিতরটা একদমই আলাদা। শঙ্করবাবুর বসার ঘরটাও চমৎকার সাজানো। কালো বার্মাটিকের আসবাব, 3টে বড় ওয়াল পেন্টিং, দেওয়াল জোড়া বইয়ের তাকে অসংখ্য স্বাদের বই, মাটিতে কাশ্মীরি কার্পেট, আর তার মাঝখানে রাজকীয় একটা সোফা সেট। তারই একটাতে আর্থার কোনান ডয়েল হাতে দীর্ঘদেহী প্রৌঢ় বসে।
অরণি জুতো খুলে ভিতরে এসে বসল। অতিথির সাড়া পেয়েই টেবিলে বই নামিয়ে অরণির দিকে এগিয়ে আসলেন শঙ্করবাবু। ওয়েলকাম ওয়েলকাম মাই চাইল্ড। অরণি প্রণাম করল। শঙ্করবাবু বললেন, কফি চলে তো? অরণি মাথা নাড়ল। বিপিন, একটা কড়া করে ব্ল্যাক কফি, চিনিটা কিন্তু আলাদা করে দিস। ওই কুৎসিত লোকটার নাম তাহলে বিপিন, ঘোষবাড়ির পারিবারিক কাজের লোক। শঙ্করবাবু কফির অর্ডার দিয়ে বলতে থাকেন, তামা আসতে অসুবিধে হয়েছে কি না? এটা জিজ্ঞাসা করা বাতুলতা। এই গণ্ডগ্রামে আসতে অসুবিধে হওয়াটাই স্বাভাবিক। তবে থাকতে তোমার কোনো অসুবিধে হবে না, সেই গ্যারান্টিটা আমার। বলি হো হো করে হেসে উঠলেন শঙ্করবাবু। বললেন, দেখো মা, এই বিশাল প্রাসাদে আমি একাই থাকি। তবে ঘরগুলো কিন্তু নিয়মিত ঝাড়পোছ হয়। বছরে একবার তো আমার বাড়ির ছেলেপুলেরাও আসে নাকি, তাই তোমার এমনিতে কোনো অসুবিধে হওয়ার কথা নয়। উপরে উপরে আমার মেয়ের ঘরে তুমি থাকবে। ওই ঘরে জানলা দিয়ে দূরের রূপনারায়ণ নদীটা দেখা যায়, দক্ষিণের বাতাস আসে সারাদিন। সব মিলিয়ে তোমার গবেষণার কাজ কতটা হবে জানি না, তবে কয়েকদিনের একটা আউটিং কিন্তু হয়ে যাবে আরামে। মৃদু হেসে অরণি বলল, থ্যাংক ইউ। আপনি এভাবে রাজি না হলে আমাকে খুব ঝামেলায় পড়তে হতো। থাক থাক থাক, তোমাকে আর এত কৃতজ্ঞতা জানাতে হবে না। বলি, খিদে পেয়েছে নিশ্চয়ই? এই যাও, ওপরে গিয়ে তুমি ফ্রেশ হয়ে নাও, খেয়ে দিয়ে একটু বিশ্রাম করো। বিকেলে তোমার গবেষণার বিষয় নিয়ে দু চারটে কথা তোমায় বলবো, দরকারি কথা, বুঝলে? যাও। এতটা জার্নি করে ক্লান্ত লাগছে অরণির। অরণির জন্য বরাদ্দ ঘরে পৌঁছে তাই মনটা বেশ ভালোই হয়ে গেল ওর। বড় বার্মাটিকের খাট, পরিপাটি বিছানা, পেল্লায় এক একটা সব জানলা। মনে হলো যেন 100 বছর আগের কোনো জমিদার বাড়িতে পৌঁছে গিয়েছে। দুপুরের ঘুম চোখ থেকে সরতে সরতে বেজে গেল প্রায় 6:30। ছি ছি, অতিথির বাড়িতে এসে এতক্ষণ এইভাবে ঘুমোনোটা বোধহয় অন্যায়ই হল। সন্ধ্যার আঁধার তখন গ্রামে নেমে এসেছে। হাওয়ায় জানলার পর্দাগুলো দুলছে। তড়িঘড়ি উঠে নিচের দিকে পা বাড়ালো অরণি। বাড়িটা সত্যিই রাজকীয়। বারান্দায়, সিঁড়িতে, ঘরে বড় বড় সব সেই আমলের আলো। ছক্কাটা মেঝের ওপর কোথাও কোথাও পাথর কাটা মূর্তি, কোথাও আবার ডিজাইন তোলা ছোট্ট টেবিল, টেবিলের ওপর গাছ, ধাতব মূর্তি। সেই সব পেরিয়ে আবারও বসার ঘরে এলো অরণি। জানালার কাছে বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে তখন পুরনো রেকর্ড প্লেয়ারে গান শুনছেন শঙ্করবাবু। অরণি বলল, আবার আপনাকে একটু জ্বালাতে এলাম। শঙ্করবাবু সহজাত হাসি হেসে বললেন, তা বলি, ঘুম কেমন হলো? এই কালীগঞ্জের বিকেল বড় মনোরম। তুমি ক্লান্ত, তাই আর তোমাকে আগে ডাকিনি। কাল জেগে থাকলে সে বিকেল তুমিও দেখতে পাবে। একটা কথা জানো তো, এই বাড়িতে আমাকে বিরক্ত করার লোকের বড় অভাব। তুমি এসেছো বলে তাও কথা বলার একটা লোক পাওয়া গেল। হ্যাঁ, অরণি হেসে জবাব দিল, আপনি বলছিলেন না আমার গবেষণার বিষয়ে আপনার কি কথা আছে? শঙ্করবাবু বললেন, হ্যাঁ বলছি। তার আগে বিপিনকে মাছের চপটা দিয়ে যেতে বলি। অনেকদিন পর আমার বাড়িতে অতিথি আসায় বড় জুত করে রেঁধেছে।
বিপিন অর্ডার পেতেই ঘরে চপ দিয়ে গেল। ঘরের হলদে ল্যাম্পে বর্ষার জোলো হাওয়ায় জানালার পাশে বসে গরম গরম মাছের চপ খেতে খেতে শঙ্করবাবু বলতে শুরু করলেন, তোমার জায়গায় অন্য কেউ আমাকে এই রিসার্চের প্রস্তাব দিলে আমি কখনোই তাকে কালীগঞ্জে আসতে দিতাম না। আর এই প্রতাপের মেয়ে বলেই তোমাকে আমি অনুমতিটা দিলাম। তোমার বাবা খুব সাহসী মানুষ, যাকে আমরা বলি ডেয়ার ডেভিল। কলেজে থাকতে সে প্রমাণ আমি বারবার পেয়েছি। তার মেয়ে তো তুমি, সাহসে তুমিও নিশ্চয়ই তোমার বাবার চেয়ে কম কিছু নও নাকি? অরণি হাসল, বলল, আসলে গবেষণার কাজটা হাতে নেওয়ার পরই জানতাম আমাকে এমন অনেক জায়গায় যেতে হবে যেখানে ধর্মীয় বিধিনিষেধ থাকবে, মানুষের অন্ধবিশ্বাস থাকবে, জটিল কোনো কুসংস্কারও থাকতে পারে। সেই সব পেরিয়েই কাজটা আমাকে করতে হবে, তাই সেসব নিয়ে আমি আগে থেকেই ভেবে রেখেছি। শঙ্করবাবু কথাটা শুনে কেমন একটা থমকে গেলেন। কয়েক মুহূর্ত চুপ করে থেকে বললেন, দেখো মা, কোনটা বিশ্বাস আর কোনটা অন্ধবিশ্বাস, কোনটা সংস্কার আর কোনটা কুসংস্কার, এই কালীগঞ্জে থাকতে থাকতে এত বছরে আমার সব গুলিয়ে গেছে। অরণি প্রশ্ন করল, কেন? ইজি চেয়ারে এবার গা এলিয়ে বসলেন শঙ্করবাবু। দূরে অন্ধকার গ্রামের ভিতরে জ্বলতে থাকা কয়েকটা ছেঁড়া ছেঁড়া আলোয় যেন তার দৃষ্টি হারিয়ে গেল। গল্পের মতো করে বলতে শুরু করলেন তিনি, ছোটবেলায় পুরোটা জানতাম না, বুঝলে? বড় হয়েও এসব শুনেও যে বিশেষ বিশ্বাস করেছিলাম তেমনটাও নয়। ওই তোমার মতোই অন্ধবিশ্বাস, কুসংস্কার এইসব বলে উড়িয়ে দিয়েছিলাম প্রথমে। কিন্তু তারপর একদিন নিজের চোখেই যখন দেখলাম, উফ! চোখ কুঁচকে ফেললেন শঙ্করবাবু। অস্বস্তিটা টের পেল অরণি। কোনো এক ভীষণ ঘটনা যেন সেই মুহূর্তে চোখের সামনে দেখতে পাচ্ছেন শঙ্করবাবু। কিছু না জেনেও সেটা বুঝতে পারল অরণি। কয়েক সেকেন্ড চুপ করে কিছু একটা বলতে চান শঙ্করবাবু, আর ঠিক তখনই একটা ঝড়ের মতো দমকা বাতাসে জানালাগুলো হঠাৎ হুটোপুটি শুরু করল। কোত্থেকে যেন প্রতাপশালী একটা ঝড় হঠাৎ কালীগঞ্জের গাছপালার পাশ দিয়ে ঘোষবাড়ির ভিতরে সিঁধিয়ে যেতে থাকল, আর সঙ্গে সঙ্গে ঝুপ করে নিভে গেল সমস্ত আলো। লোডশেডিং। শঙ্করবাবু বিরক্ত হয়ে বলে ওঠেন, উফ! একটু হাওয়া দিল তো ওরা আগে থেকে কারেন্ট অফ করে দিল। এ দাঁড়াও, বিপিন, 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 বাবা বিপিন! চেঁচিয়ে ডাকলেন শঙ্করবাবু। বিপিন কার্যকারণ অনুমান করে আগে থেকেই হ্যারিকেনের ব্যবস্থা করেছিল। নিয়ে এসে সে রেখে দিল টেবিলের ওপর। আর দূরে একটা আদ্যিকালের কেরোসিনের ল্যাম্পও জ্বালিয়ে রেখে দিল। শোঁ করে হাওয়া দিচ্ছে তখন বাইরে। সঙ্গে শুরু হয়ে গেল তুমুল বৃষ্টি। শঙ্করবাবু ফের সেই চেয়ারে বসলেন, বললেন, গ্রামের এই অন্ধকার আগে অনেক বেশি ছিল। তখনও এই গাঁয়ে ইলেকট্রিক বাতি জ্বলেনি। আমি কলেজ শেষ করে গাঁয়ে ফিরে আসার বছর 10 বাদে প্রথম ইলেকট্রিক লাইট জ্বলল। আমাদের অন্ধকারে অভ্যেস আছে, বুঝলে কি না? তা বাবা, তোমার নিশ্চয়ই খুব অসুবিধা হবে, কি বলো? অরণি হেসে জবাব দিল, না না, আমার কোনো অসুবিধে হবে না। আমার তো বরং এই নিঝুম শান্ত গ্রামটাকে ভালোই লাগছে। এই সামান্য লোডশেডিং তার সামনে কিছুই না। শঙ্করবাবু আশ্বাস পেয়ে পুরনো গল্পে ফিরে গেলেন। বললেন,
আজ আগে যা বলছিলাম, তুমি জানিয়ে গবেষণা করতে এসেছো, ওই পুকুরের পেটের মধ্যে থেকে বেরিয়ে আসা জাগ্রত শীতলা দেবীকে কেন্দ্র করে নানা কাহিনী আমিও ছোটবেলা থেকে শুনে এসেছি। ছোটবেলায় আমাদের ওই দেবীর ভয় দেখিয়ে মা ঠাকুমারা কাজ আদায় করতেন। বাবা জ্যাঠারা পই পই করে বারণ করে দিতেন ওই পুকুর পাড়ে যেতে। সকাল সন্ধে সব সময় ওখানে বাচ্চাদের যাওয়ার একটা কঠোর নিষেধাজ্ঞা ছিল। মা বলেছিল ওই পুকুরে নাকি কোনো তল নেই, পুকুরের পাড়ে যে যাবে তাকেই নাকি পুকুর টেনে নেবে নিজের পেটের মধ্যে। সেই সব ছিঁদো কথাই তখন হাড় হিম করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল, বুঝলে। তা স্কুল জীবনটাও কিছুটা ভয় আর অকারণ ভক্তিতে কেটে গেল। কিন্তু কলেজে পড়তে কলকাতা যাওয়ার পরই মনের মধ্যে উঁকি দিতে থাকলো নানা প্রশ্ন। কলকাতার মানুষের সামনে সভ্যতা আর বিজ্ঞানের অপার দিগন্ত, তাদের মনে বিশ্বাস কম হওয়াটাই স্বাভাবিক। অলৌকিকের বড় ঘাটতি তোমাদের কলকাতায়, ঠিক কি না? কলেজের অবিশ্বাসী মন নিয়ে আমি যখন ফিরে আসি এই গ্রামে, মনের মধ্যে ছিল বহু বছরের একটা জিজ্ঞাসা, ওই যে রহস্য ভেদ করার তীব্র একটা আকাঙ্ক্ষা। মা বাবার শাসন তখন অনেকটা আলগা হয়েছে, সেই কারণেই জিজ্ঞাসা, সেই অকারণ জিজ্ঞাসাকে সঙ্গে নিয়ে সকলের চোখ এড়িয়ে একদিন হঠাৎ সেই দেবীর মূর্তির সামনে গিয়ে হাজির হলাম। মন বলল, হ্যাঁ দেখি না কি হয়। কথাটা শুনতে শুনতে কাঁপতে থাকা হ্যারিকেনের আলোয় মুখ পাল্টে যায় শঙ্করবাবুর। মন্ত্রমুগ্ধের মতো তিনি বলতে থাকেন, পশ্চিম পাড়ের পুকুরে যেতে হলে প্রাইমারি স্কুলের মাঠের পাশটা দিয়ে যেতে হয়। সেদিন নিশুতি রাতে সেই মাঠে তখন থই থই করছে চাঁদের আলো। মাঠের পশ্চিমে দেবীর পুজো দেওয়ার থান। থান আর দেবী মূর্তির দূরত্ব কয়েকশো মিটার তো হবে। সেই থান পেরিয়ে আর ওদিকে যাওয়া কিন্তু মানা। বাবা বললে বিশ্বাস করবে না, চাঁদের আলোয় গাছগাছালির পাতা রূপোর মতো চকচক করছিল সেদিন। আহা, কি মনোরম সে দৃশ্য! কোথাও ভয়াল কোনো ঘটনার লেশমাত্র নেই। দিব্যি হেঁটে যাচ্ছিলাম গুনগুন করে গান গাইতে গাইতে। প্রথম ঘটকাটা লাগলো দেবীর থান পেরিয়ে পা ফেলা মাত্রই। মনে হলো কারা যেন হঠাৎ ফিস ফিস করে কথা বলতে শুরু করেছে। একজন দুজন নয়, বেশ কয়েকজন মিলে একটা গুঞ্জন তৈরি করেছে। মনে হলো আমার পিছু পিছু তারা হেঁটে হেঁটে আসছে। প্রথমটায় মনের ভুল ভেবে উড়িয়ে দিলেও কয়েক পা যেতেই কেমন যেন একটা ভয় ভয় করতে শুরু করলো আমার। পিছনে ফিরে দেখব কেউ সত্যি আছে কিনা। সাহস জড়ো করে এক ঝটকায় পিছনে ফিরলাম। বললে বিশ্বাস করবে না বাবা, সঙ্গে সঙ্গে সব ফিসফিসানি বন্ধ হয়ে গেল। আশ্চর্য কাণ্ড! এবার সামনের দিকে ফিরে আমি দুটো পা ফেলেছি, আবার আবার সঙ্গে সঙ্গে সেই চাপা গুঞ্জন। মনে হলো কেউ আমাকে বারণ করছে এগোতে। ততক্ষণে বেশ কিছুটা আমি পুকুরের দিকে এগিয়ে গিয়েছি বটে। চাঁদের আলোয় দেখতে পাচ্ছি দেবী মূর্তির একটা আবছা অবয়ব, গলায় মরকতের মালা চকচক করছে। ওই মরকতে চোখ পড়তেই, বললে বিশ্বাস করবে না, এক ঝটকায় নেশা লেগে গেল আমার। মনে হলো ওই পুকুর আমাকে চুম্বকের মতো টেনে নিয়ে চলেছে। প্রবল শক্তিশালী কোনো ভ্যাকিউম পাইপের হাওয়ার টান আমাকে ভাসিয়ে নিয়ে চলেছে পুকুরের সামনে। গায়ের জোরে তার সঙ্গে লড়াই করা যাকে বলে একেবারে অসম্ভব। আমি ক্রমে তলিয়ে যাচ্ছি।
ততক্ষণে যেন ওই ফিসফিসানির শব্দ বাড়তে বাড়তে সেটা আর্তনাদে গিয়ে পৌঁছেছে। প্রবল ঘূর্ণিঝড় বা সমুদ্রের দারুণ ঢেউয়ের সামনে পড়লে ওই যে মানুষ যেরকম অসহায় হয়ে পড়ে, নিজেকে তার চেয়েও সহস্রগুণ অসহায় মনে হতে শুরু করেছে আমার। বাবা, সে কি কাণ্ড! অরণি হ্যারিকেনের আলোয় স্পষ্ট দেখতে পেল শঙ্করবাবু দরদর করে ঘামছেন, আঙুলগুলো কাঁপছে, যেন ভয়ানক কোনো এক দানবকে সাক্ষাৎ চোখের সামনে দেখছেন তিনি। অবিশ্বাসী মনেও গ্রামের ওই স্যাঁতস্যাঁতে অন্ধকার সন্ধে এই পরিস্থিতি যে কোনো মানুষকে ভয় ধরিয়ে দিতে বাধ্য। হাত তুলে একবার কিছু একটা বলতে গেল অরণি, কিন্তু শঙ্করবাবু সেই সুযোগটুকু দিলেন না। বশীকরণের কবলে পড়া মানুষের মতো বলে যেতে থাকলেন, সেই প্রবল আর্তনাদ আর চুম্বকের টানে পশ্চিম পাড়ের পুকুরের দিকে ছুটতে ছুটতে আমি দেখতে পেলাম দেবী মূর্তির চারদিকে হঠাৎ আগুন জ্বলতে শুরু করেছে। দাউ দাউ করে আগুন জ্বলছে। সেই দশেরার রাতে রাবণ দহনের সময় যেমন বিশাল আগুন চোখের সামনে জ্বলে, ঠিক সেরকম আগুন। বললে বিশ্বাস করবে না বাবা, মনে হচ্ছিল দেবীকে রক্ষা করতে সৈন্যের মতো আগুনের শিখা আকাশের দিকে লাফিয়ে লাফিয়ে উঠছে, যাতে কেউ ওই মূর্তির কাছে ঘেঁষতে না পারে, ছুঁতে না পারে। সেই ভয়ানক আগুনের মধ্যে মূর্তিটাও যেন আরো ভয়ানক হয়ে উঠেছে। পাথরের চকচকে চোখে সেই লেলিহান শিখা নাচছে, মূর্তির হাত পা বেয়ে যেন আগুনটা উপরে উঠছে। এই সব দেখে ভয় পেয়ে আতঙ্কে ছুটতে ছুটতে হঠাৎ একটা পাথরে ধাক্কা খেয়ে মাটিতে পড়লাম আমি। ব্যাস, সব যেন অন্ধকার। বলি চেয়ারে গা এলিয়ে ধপ করে আধশোয়া হলেন শঙ্করবাবু। হাঁপাচ্ছেন, ঘামছেন, কাঁপছেন থরথর করে। অরণি ঘাবড়ে গিয়ে জল এগিয়ে দিল। এক গ্লাস জল খেয়ে শঙ্করবাবু আবার বলতে শুরু করলেন, পরের দিন সকালে যখন ঘোর ভাঙল, তখন আমি বাড়িতে নিজের বিছানায়, মাথার কাছে মা বাবা বাড়িশুদ্ধ লোক ঘরের এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে বসে। গ্রামের লোক বাড়িতে ভেঙে পড়েছে। জ্ঞান ফিরতেই মা আমাকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন। জ্যাঠার ছেলেটা ছুটল ওই বাইরে খবর দিতে যে আমার জ্ঞান ফিরেছে। সেই জ্বর কাটতে বাবা পাক্কা 15 দিন সময় লেগেছিল। পরে শুনেছিলাম বাড়িতে না পেয়ে ওরা গ্রামের এদিক ওদিক তন্ন তন্ন করে খুঁজেছিল আমাকে, কোথাও পায়নি। প্রাইমারি স্কুলের দিকে খুঁজতে গিয়েছিল বিপিন আর আমার ছোট কাকা। পশ্চিম পুকুরের দিকে যে আমি যেতে পারি ঘুণাক্ষরেও কেউ টের পায়নি ওরা। তবু গোটা গ্রামে যখন নেই সেটা ভেবে তখন একবার পশ্চিম পাড়েও দেখতে অসুবিধে কোথায়, এটা ভেবেই ওরা গিয়েছিল। শুনেছিলাম আমি নাকি ওই দেবীর থানের ঠিক সামনেই পড়েছিলাম, কিন্তু আমার স্পষ্ট মনে আছে অরণি, সেই থান পেরিয়ে আমি পুকুরের অনেক কাছেই তো গিয়েছিলাম। আমার অভিজ্ঞতা শুনে আর ওদের বিশ্বাসে ভর করে গাঁয়ের লোকেরা শেষ পর্যন্ত বলল মা নাকি আমাকে নেননি, ফেরত দিয়ে গেছেন। শুধু দেবীর এলাকায় প্রবেশের শাস্তি যতটা দেওয়ার ততটাই দিয়েছেন। সেদিন থেকে বললে বিশ্বাস করবে না, পশ্চিম পাড়ের পুকুরের ধার কাছ দিয়ে আর কেউ কখনোই যায় না।
স্কুলের ধার দিয়ে একটা পাঁচিল দেওয়া আছে, ওই পর্যন্তই মানুষের সীমানা। ভয়ে ভয়ে স্কুলে পশ্চিম দিকের জানালা অবধি কেউ খোলে না। জানি তুমি এখনো মানতে পারছো না যে এটা অতিলৌকিক কোনো ঘটনা। তুমি হয়তো ভাবছো হ্যালুসিনেশন। দেখো, ছোটবেলা থেকে ভয়ঙ্কর সব গল্প শোনার কালেকটিভ মেমোরি আমাকে সেই রাতে এইসব দেখিয়েছে, স্বপ্নের মতো দেখিয়েছে। কিন্তু আমার অবিশ্বাসী মন সেদিন সত্যিই যা দেখেছিল তা কেউ বিশ্বাস করলেও সত্যি, না করলেও সত্যি। বাবা অরণি, আগে ভাগে তাই তোমাকে একটু সাবধান করে দিলাম আর কি। দেখো, গবেষণা করছো করো, কিন্তু কিন্তু ওই পাঁচিলের দিকে কখনো যেও না। ওই পুকুর নরখাদক। খেয়ে দিয়ে উপরে চলে এসেও কেমন একটা অস্বস্তি কাজ করছে অরণির মনে। গল্পটা বলার পর থেকে শঙ্করবাবু আর কোনো কথা বলেননি। বিপিনকে বলেছেন তার ঘরে শুতে। থমথমে পরিবেশে রাতের এত সব রান্না করা খাবারও ভালো করে খেতে পারেনি অরণি। মনের মধ্যে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, শঙ্কর কাকুর মতো পড়াশোনা জানা এগিয়ে থাকা মানুষেরাও এটা বিশ্বাস করেন কি করে? সত্যিই কি তাহলে বিদেশিরা ঠিক কথাই বলে? ভারতবর্ষ আসলে উইচক্রাফট, ডাইনি প্রথা, অন্ধবিশ্বাস আর কুসংস্কারের অন্ধকারে আজও ডুবে আছে? নাকি শঙ্কর কাকুরা সত্যি? এই রকম ভাবে তো কোনো কাল্পনিক গল্প বলা যায় না, তাই না? কৌতূহল, ভয় আর যুক্তির মিশেলে ক্রমেই নিজের মধ্যে অনন্ত প্রশ্নের একটা দোলাচল টের পায় অরণি। বৃষ্টি ধরেছে কিছুক্ষণ, তবে লোডশেডিংটা চলছেই। জানালা দিয়ে যতদূর চোখ যায় মিশকালো অন্ধকারে ঢাকা রয়েছে গ্রাম। কোথাও কোথাও একটা দুটো কাঁপা কাঁপা আলো, হতে পারে হ্যারিকেন কিংবা মোমবাতি। হঠাৎ দিগন্তের দিকে চোখ আটকে যায় অরণির। বিড়বিড় করে বলে ওঠেও, ওটা কি? গ্রামের পশ্চিম প্রান্তে কোনো একটা বাড়ি ঝলমল করছে আলোয়। ঝলমলে ভাবটা দেখলে মনে হয় যেন বিশাল কোনো একটা উৎসব হচ্ছে, আর সেই কারণে আলোর রোশনাইয়ে সেজে উঠেছে ওই বাড়িটা। কিন্তু এই গণ্ডগ্রামে হঠাৎ এরকম ঝলমলে বিয়েবাড়ি কোত্থেকেই বা আসবে? আর তাছাড়া এখন তো লোডশেডিং, আলোগুলো জ্বলছে কি করে? গ্রামেগঞ্জে এত বড় বিয়ের আয়োজন যদি হয়ও, তাহলে তো সারা গ্রাম জুড়ে হইচই পড়ে যাবার কথা। কোথাও কারুর মধ্যে তেমন উৎসাহের মেজাজও দেখা যাচ্ছে না। এতগুলো প্রশ্ন মাথায় ঘুরপাক খেতে থাকে অরণির। কিসের আলো ওটা? ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে অরণি। গ্রামের নিঝুম পরিবেশ, টিপটিপ বৃষ্টি আর সারাদিনের ক্লান্তিতে ঘুমও এসে যায়। প্রশ্ন মাথায় নিয়েই ঘুমের অতলে তলিয়ে যায় অরণি। কলকাতায় থাকলে হয়তো আরো অনেকক্ষণ ঘুম হতো, কিন্তু এখানে ভোর ভোর ঘুম ভেঙে গেল অরণির। আজকের আকাশও মেঘলা, ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। মনে হচ্ছে হাওয়ায় জলের বিন্দুগুলো যেন মহানন্দে উড়ে বেড়াচ্ছে। জানালা দিয়েও ঘরের মধ্যে ঢুকে পড়ছে দু একটা। আজ থেকে কাজ শুরু করতে হবে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে চলে গেল অরণি। খাবার টেবিল পরিপাটি করে সাজানো। শঙ্করবাবু চা খেতে খেতে
এক মাঝবয়সী যুবকের সঙ্গে আড্ডা মারছেন। অরুণী গুড মর্নিং বলে চেয়ারটা টেনে এনে বসল। যুবককে দেখে মনে হয় এই গ্রামের সঙ্গে সে যেন কিছুটা বেমানান, কিন্তু ঝকঝকে চেহারা, শরীর জুড়ে শহুরে একটা চাকচিক্য, জামা প্যান্ট থেকে চশমা সব কিছুতেই শহরবাসের লক্ষণ স্পষ্ট। শঙ্করবাবু বললেন, অরুণী, মিট সুব্রত, কলকাতার ছেলে, গ্রামের প্রাইমারি স্কুলের হেডমাস্টার হয়ে এই এসেছে কয়েক মাস হলো। অরুণী হালকা হেসে বলল, হ্যালো। সুব্রত বেশ গম্ভীর। সে বলল, আপনার কথাই বলছিলেন কাকাবাবু, আপনার রিসার্চের টপিকটা বেশ ইন্টারেস্টিং। আমি ইতিহাস নিয়ে পড়াশোনা করেছি, তাই আরো ইন্টারেস্টিং লাগলো। অরুণীর মাথাতে কালকে রাতে দেখা আলোর বিষয়টা ঘুরপাক খাচ্ছিল। সে জিজ্ঞাসা করল, আচ্ছা শঙ্কর কাকু, গ্রামে কি কোথাও কোনো অনুষ্ঠান হচ্ছে, মানে বিয়ে বাড়ি বা ওই রকম কিছু? কথাটা শুনেই শঙ্করবাবু কাগজ নামিয়ে রাখলেন। জিজ্ঞাসু দৃষ্টিতে চোখ তুলে প্রশ্ন করলেন, কেন বলো তো? আচ্ছা সুব্রত, তুমি কিছু জানো নাকি? হ্যাঁ? সুব্রত মাথা নাড়ল। বোঝা গেল সে জানে না। অরুণী বলল, না মানে কাল রাত্রে খেয়ে দিয়ে উপরে গেলাম, তারপর শোয়ার আগে জানলার পাশে একটু বসেছিলাম, তখনও তো লোডশেডিং চলছে। গ্রামের দিকে তাকিয়ে দেখলাম দূরে একটা বাড়িতে ঝলমলে আলো জ্বলছে, মানে এমন ঝলমলে আলো যেন মনে হচ্ছে কোনো বড় উৎসব হচ্ছে সেই বাড়িতে। শঙ্করবাবুর ভুরু কুঁচকে যায় অরুণীর কথায়। সুব্রত ঘাবড়ে যায়। জিজ্ঞাসা করে, সে কি কথা? গ্রামে তো তেমন কোনো অনুষ্ঠানের আয়োজন হয়নি। কোন বাড়িতে দেখলেন আপনি আলো? অরুণী পশ্চিম দিকে আঙুল তুলে দেখায়। শঙ্করবাবুর কপালে ভাঁজ পড়েছে, যেন আসন্ন বিপদের ইঙ্গিত পাচ্ছেন তিনি। সুব্রত কি বলবে বুঝতে পারে না। পরিবেশ কিছুটা হালকা করার জন্যই সে হেসে বলল, ওটা আপনি ভুল দেখেছেন। কালকের কারেন্ট এসেছে তো ভোর রাতে, আলো চলবে কোত্থেকে? অরুণী কিছু একটা বলতে যায়। শঙ্করবাবু আটকে দিয়ে বলেন, না না না, ওটা আলো নয় অরুণী, আগুন। চমকে ওঠে সুব্রত। অরুণীও বুঝতে পারে প্রসঙ্গ কোন দিকে গড়াচ্ছে। শঙ্করবাবু আরো বললেন, যে আগুন দেখে আমি প্রাণে মরতে মরতে বেঁচেছিলাম, তুমি সেই আগুনই এই বাড়ি থেকে দেখেছ। বলছিলাম না অরুণী, মা জাগ্রতা। না 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 না, আমি জেনে শুনে অন্তত তোমাকে ওই বিপদের দিকে কিছুতেই ঠেলে দিতে পারি না। তুমি ওই মূর্তির দিকে গেলে কিন্তু বিপদই ঘটবে। ফিরে যাও অরুণী, ফিরে যাও। আর এই গ্রামে তোমার থাকাটা আমার মনে হয় না ঠিক। কালকে রাতে তুমি যা দেখেছ তা কোনো সাধারণ আলো নয়। ওই পবিত্র দেবী মূর্তি ইঙ্গিত দিচ্ছে তোমাকে তোমাকে দূরে চলে যেতে বলছে। দেখো বাবা, আমিও কিন্তু ওই রকম আলো দেখেছিলাম সেই রাতে। তুমি তুমি ফিরে যাও অরুণী, ফিরে যাও। সুব্রত শঙ্করবাবুর দিকে এগিয়ে যায়, সামলে নিতে বলে। সে বলল, কাকাবাবু কাকাবাবু, আপনি আপনি শান্ত হন প্লিজ, আপনি শান্ত হন। বিপিনদা, বিপিনদা, এই একবার এদিকে এসো তো। অরুণী কিছুটা বিরক্ত হয়, ভাবে এ তো আচ্ছা মুশকিল। এত দূরে এসে শেষমেশ কাজটাই কি হবে না? এত অন্ধবিশ্বাস কেন এখনো এদের মনে? সুব্রত শঙ্করবাবুকে
সামলাতে সামলাতে অভয় দিয়ে বলে, কাকাবাবু, আপনি আপনি মিছিমিছি যে এত চিন্তা করছেন। আমি অনেক দিন হলো এই গ্রামে আছি, কোথায় কখনো তো কিছুই দেখিনি। হ্যাঁ, আমি জানি যে গ্রামের মানুষের বা আপনার একটা দৃঢ় বিশ্বাস আছে ওই মূর্তিটাকে নিয়ে। দেখুন, তাঁর সম্মান আমিও করি, কিন্তু তা বলে সেটাই তো আর শেষ নয়, তাই না? অরণি অবাক হলো। বেশ অদ্ভুত তো এই লোকটা, চিনে না জানে না, তবু অরণির পাশে হুট করে দাঁড়িয়ে গেল। শঙ্করবাবু বললেন, দেখো সুব্রত, তোমাকে আমি যথেষ্ট স্নেহ করি, কিন্তু তুমি জানো যে এ বিষয়ে আমার বিশ্বাসকে কেউ অন্তত টলাতে পারবে না। তোমরা শহর থেকে হঠাৎ গ্রামে এসে গ্রামকে কুসংস্কারের আখড়া বলো, ঝাড়ফুঁক ওঝাদের আস্তানা বলো। আমার তাতে কিচ্ছু যায় আসে না বাবা। নিজের চোখে আমি কোনোদিন এই জীবনে অন্তত অস্বীকার করতে পারবো না। অরুণীর কাজে বাধা সৃষ্টি করার কোনো ইচ্ছেই আমার নেই। ওর বাবা বলার পর বরং আমি প্রচণ্ড উৎসাহিত হয়েছিলাম, কিন্তু কালকে ও যা দেখেছে তারপর ওকে যেতে দেওয়া মানে ওকে নিশ্চিত বিপদের দিকে ঠেলে দেওয়া। দেখো বাবা অরণি, আমি জানি তোমার বাবার মতো তোমার মনেও ভয় ডর নেই, কিন্তু কিন্তু এ তো যে সে বিপদ নয়। এই বিপদের সঙ্গে লড়ার মতো শক্তি পৃথিবীর কোনো মানুষের নেই। তা তুমি তুমি যতই সাহসী হও বাবা, এই সব জেনেও আমি তোমাকে ওখানে পাঠাই কি করে বলো তো? বলতে বলতে চোখটা ছল ছল করে ওঠে শঙ্করবাবুর। সুব্রত বলে, ঠিক ঠিক আছে কাকাবাবু, শান্ত হন, ঠিক আছে। গ্রামের বাকিদের মতোই উনিও পাঁচিলের ওপাশে যাবেন না, কিন্তু আপনি প্লিজ আর এইভাবে উত্তেজিত হবেন না, একটু শান্ত হয়ে বসুন। এই বিপিনদা, বিপিনদা, প্রেশারের যন্ত্রটা একটু নিয়ে এসো না। কোনো মতে পরিস্থিতি সামাল দেয় সুব্রত। পথভম্বের মতো বসে থাকে অরণি। হাঁপিয়ে যেতে যেতে শঙ্করবাবু শুধু একটাই কথা বলেন, দেখো অরণি, ওই দেবী মূর্তির পাশে আছে কালীগঞ্জের আদি জমিদার বাড়ি। ওই বাড়ির সবাই পুড়ে মরেছিল ওই দেবীর অভিশাপে। আমি আমি তোমার হাত দুটো ধরছি মা, তুমি প্লিজ ওখানে ওখানে যেও না অরণি, প্লিজ প্লিজ ওখানে যেও না। তুমি তুমি প্লিজ ওখানে তুমি তুমি প্লিজ ওখানে তুমি তুমি প্লিজ ওখানে যেও। হাঁপানির চোটে শেষের কথাগুলো কেমন যেন হাওয়ায় মিলিয়ে যায় শঙ্করবাবুর। অরণি অস্ফুটে বলে, জমিদার বাড়ি? ব্রেকফাস্টের পর স্নান সেরে অরণি বেরিয়ে পড়ে। সুব্রত শঙ্করবাবুকে ভরসা দিয়েছে যে সে অরণির সঙ্গেই থাকবে। মূর্তির আশেপাশে যাতে ও না যায় সেদিকেও খেয়াল রাখবে। ছেলেটা মন্দ নয়, মনে মনে ভাবে অরণি। ছেলেই তো, ছোকরা গোছের। ভাবতে ভাবতে মুচকি একটু হাসেও। এমন আলগোছে অ্যাটেনশন সে অনেক দিন পায়নি। এসে থেকে ছেলেটা কেমন একটা আর চোখে যেন চাইছে ওর দিকে। মাঝে মাঝে ওর হয়ে অকারণ সওয়ালও করেছে। দেখে ভালোই লাগছে অরণির। সুব্রতর চোখ দুটো খুব ব্রাইট, সুঠাম চেহারা। দুষ্টুমি চাগার দিয়ে ওঠে অরণির মনে। স্নান সেরে বাইরে এসে সে দেখে দালানে এক মনে ফোন ঘাঁটছে সুব্রত। এগিয়ে এসে হাসি মুখে অরণি বলে, চলুন। সুব্রত আর অরণি বেরিয়ে পড়ে। বাড়ির একতলার ঘরের জানালা দিয়ে বিপিন দেখতে পায় ওদের। সে হালকা হাসে,
আর বিড়বিড় করে বলে, দুঃখা 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 দুঃখা। শহুরে অরণ্যের গ্রামের রাস্তা ধরে হাঁটতে বড় ভালো লাগে, কিন্তু মনের মধ্যে খুঁত খুঁত করতে থাকে অনেকগুলো প্রশ্ন। কাল রাত থেকে যা যা ঘটেছে, সকালে শঙ্করবাবু যা বলেছেন, সবকিছু নিয়েই ভাবতে থাকে অরণি। সুব্রত নৈঃশব্দ ভেঙে বলে, কি ভয় করছে? অরণি জবাব দেয়, না, ভয় করবে কেন? আমার এত সহজে ভয় করে না। সুব্রত কথার রেশ টেনে বলতে থাকে, ভয় কথাটা হয়তো এখানে ঠিক খাটে না। আসলে একটা অজানা জগৎ তো, আর সেই জগৎকে ঘিরে এত গল্প, অটোমেটিক্যালি একটা আশঙ্কা মনের মধ্যে তৈরি হয়। হওয়াটাও কিন্তু স্বাভাবিক। দেখুন, আপনি স্বীকার না করলেও মানুষ মাত্রই কিন্তু এটাই হয়। আসলে কি বলুন তো, আমিও এইসব গল্প শুনেছিলাম এই গ্রামে এসে। ঝামেলায় জড়াতে চাইনি বলে রহস্যভেদের তেমন উৎসাহ দেখায়নি। আর এইসব ভূত প্রেত দেবদেবীকে চটিয়ে কি লাভ বলুন তো? শেষ পর্যন্ত গ্রামে তো আমাকেই থাকতে হবে। কি বলি বলুন তো, চাকরি যে। অরণি প্রসঙ্গ ঘুরিয়ে জিজ্ঞাসা করে, আচ্ছা, ওই জমিদার বাড়ির বিষয়টা কি? সুব্রত বলে, আমিও ঠিক কিন্তু জানি না, তবে তবে শুনেছি ওখানে নাকি কালীগঞ্জের জমিদারদের বাস ছিল। কোনো একটা সময়ে সেই বাড়ির সব লোক একসঙ্গে আগুনে পুড়ে মরে। তারপর থেকেই ওই অভিশপ্ত বাড়িতে আর সেরকম বিশেষ কেউ যায় না। অরণি পাল্টা প্রশ্ন করে, ও, তার মানে বাড়িটা ফাঁকা পড়ে আছে। সুব্রত বলে, ফাঁকা বলেই তো জানি। পায়ে পায়ে স্কুলের কাছাকাছি এসে পড়ে ওরা। সুব্রত বলে, ওই দেখুন, ওই যে ওটা আমার স্কুল, ওই যে। এই স্কুলের হেডমাস্টার সুব্রত। 2-3টে গ্রামের জনা 50 ছাত্রছাত্রী এই স্কুলে আসে। আজ রবিবার। স্কুল বাড়ি আর পাশের মাঠ যেন ঘুমিয়ে পড়েছে। স্কুলের বাঁ দিক দিয়ে লম্বা একটা পাঁচিল, মাঝ বরাবর একটা বিশাল বড় গাছ, আর সেই গাছের তলায় পুজোর নানা সামগ্রী, ঘট, ফুল রাখা। গাছের গায়ে সিঁদুরের একটা ঘন দাগ। সুব্রত বলে, বলছি বলছি ওই পাঁচিলটাই কিন্তু আমাদের শেষ সীমানা। ওইখানে ওই গাছটা দেখছেন, ওখানেই লোকে পুজো দিয়ে দেবী মূর্তি দর্শন করে চলে যায়। হ্যাঁ, কিন্তু পাঁচিলের ওপারে কেউ যায় না। অরণি পায়ের আঙুলে ভর দিয়ে উঁচু হয়ে ওপারটা দেখতে চেষ্টা করে। দেখা যায় না বিশেষ। তারপর দ্বিধা নিয়ে বলে, একটা কথা বলবো? আপনি প্লিজ কিছু মনে করবেন না। দেখুন, গবেষণার পিছনে আছে বিজ্ঞান। শহরে গিয়ে যদি বলি আমি অমঙ্গলের ভয়ে পাঁচিল টপকে গবেষণার কাজটা করিনি, তাহলে আমার ওপর লোকে হাসবে, আর নিজের কাছেও আমি ভীষণ ছোট হয়ে যাব। হ্যাঁ, তখন শঙ্কর কাকু ইমোশনাল হয়ে গিয়েছিলেন বলে আমি কথাটা বলিনি, কিন্তু আপনি তো রিজনেবল, যুক্তিবাদী। আপনি প্লিজ আমাকে ওদিকে যেতে আটকাবেন না, প্লিজ। সুব্রত একটু অস্বস্তিতে পড়ে। সে বলে, এটা 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 করবেন না অরণি। দেখুন, আপনাকে আমি চিনি না ততটা, কতটা জেদ আপনার আন্দাজ করতে পারিনি তখন, এখনো হয়তো পারছি না। কিন্তু কিন্তু সেই সব আগুপিছু না ভেবেই আপনার কথায় আমি কিন্তু সায় দিয়েছি। দেখুন, কাকাবাবুর সামনে বড় মুখ করে বলে আপনাকে নিয়ে এসেছি। এবার আপনার কিছু হলে সকলে মিলে কিন্তু আমাকে দোষটা দেবে, সেটা তো ভাবুন। আচ্ছা, আপনার ভরসায় তো আমি এখানে আসিনি। হ্যাঁ, কপাল জোরে আপনি জুটে গিয়েছেন সেটা ঠিকই, কিন্তু কাজটা আমার একারই করার কথা। আর একজন প্রাপ্তবয়স্ক মহিলার কেন অন্যের সাহায্য লাগবে? পুরুষ বলে আপনি একটু বেশি শক্তিশালী, আর তাই আমাকে আপনি রক্ষা করতে এসেছেন। বিষয়টা এভাবে ভাবার কোনো দরকার নেই। আমার যদি কিছু হয় আর কেউ যদি আপনাকে কিচ্ছু বলে, আপনি স্ট্রেট বলে দেবেন আমি অবাধ্য, আমি কথা শুনিনি। আপনি চেষ্টা করেও আমাকে সাহায্য করতে পারেননি।
বলেই হন হন করে পাঁচিলের দিকে হাঁটা দেয় অরণি। সুব্রত নাম ধরে ডাকে দু একবার। অরণি, অরণি প্লিজ, অরণি, অরণি বোঝার চেষ্টা করুন প্লিজ, যাবেন না, শুনুন না, যাবেন না, অরণি। কোনো কথা শুনে না অরণি। সোজা হেঁটে পাঁচিলের ধার দিয়ে পুজোর থান পেরিয়ে ঢুকে পড়ে নিষিদ্ধ এলাকায়। বিপদ বুঝেও সঙ্গ ছাড়ে না সুব্রত, সেও ঢুকে পড়ে। পাঁচিলের গণ্ডি পেরিয়ে যাওয়ার পর শুরুতে কোনো ফারাক অরণি বুঝতে পারে না। ফারাক হওয়ার কথাও নয়। পাঁচিলের ওধারের দুনিয়া আর এধারের দুনিয়াটা তো একই, আলাদাই বা হবে কেন? ছুটে এসে অরণির হাতটা চেপে ধরে সুব্রত। উত্তেজিত হয়ে বলে, প্লিজ প্লিজ আর যাবেন না প্লিজ, ওই তো এখান থেকে তো স্পষ্ট মূর্তিটা দেখা যাচ্ছে। এত কিছুর মধ্যে মূর্তিটার দিকে তাকাতেই ভুলে গিয়েছিল অরণি। দূরে একটা বিশাল বড় দিঘি, আর তার ঠিক মাঝখানে মাঝারি সাইজের একটা দেবী মূর্তি। দেখে মনে হচ্ছে কালো পাথরের কোনো এক মূর্তি। গলায় মরকতের মালা চকচক করছে, চার হাতে বিচিত্র সব অস্ত্র। সেগুলো যে কি এক ঝলকে দেখে বোঝার উপায় নেই। মেঘলা আকাশের রোদের আভাতেও চকচক করছে দেবীর গলার মরকতের মালা। সুব্রতর কথার উত্তর দেওয়ার আগেই মুগ্ধ হয়ে সেই দেবী মূর্তির দিকে চেয়ে থাকে অরণি। এক ঝলক দেখার পর যখন মতি ফেরে, তখন দেখে সুব্রত শক্ত করে হাত ধরেছে ওর। অরণি হেসে বলে, একটু তাড়াতাড়ি হাতটা ধরে ফেললেন না, আমি কিন্তু পারমিশন দিইনি। চকিতে হাত ছেড়ে দিয়ে লজ্জায় লাল হয়ে যায় সুব্রত। বলল, সরি, আসলে আপনি এমন একটা ছুট দিলেন, ভয় পেয়ে গেছিলাম তো, তাই রিফ্লেক্সে আপনার হাতটা ধরে ফেলেছি। অরণি বলে, মেয়েদের ব্যাপারে আপনার রিফ্লেক্স একটু বেশি কাজ করে বলে মনে হচ্ছে। সুব্রত এবার ঠাট্টার মাত্রাটা বুঝে পাল্টা দেয়, সব মেয়েদের ব্যাপারে নয়, আপনার ব্যাপারেই দেখলাম ইন্দ্রিয়টা একটু বেশি সজাগ থাকছে। ওরা দুজনেই হাসে। আপাতত বিপদের কোনো আভাস নেই, সবটাই ভীষণ স্বাভাবিক। কেন যে লোকে পাঁচিল টপকাতে ভয় পায় তা কে জানে। বিষয়টায় কিছু ধাতস্থ হয়ে অরণি বলে, চলুন টিনটিনের মতো অভিযানে বেরিয়ে পড়া যাক। আপনি সাঁতার জানেন তো? সুব্রত মাথা নাড়ে। অরণি চারিদিকে তাকিয়ে দেখতে থাকে। মানুষের পা পড়ে না বলে এলাকাটায় ইচ্ছে মতো ঝোপঝাড় গজিয়েছে। তাতেই একটা ভুতুড়ে চেহারা নিয়েছে এই পুকুর পাড়। দিঘিটাও আশ্চর্য রকমের নিস্তরঙ্গ। শঙ্করবাবু এখানেই এসেছিলেন মাঝরাতে। এই সব সাত পাঁচ ভাবতে ভাবতে বেশ কয়েক পা এগিয়ে আসে ওরা। হঠাৎ জঙ্গলের ভিতর দিয়ে পুকুরের ওপাশে কিছু একটা নজরে পড়ে অরণির। সুব্রতকে ডেকে বলে, আচ্ছা, ওই দিকে জল জল করছে, ওটা কি বলুন তো? আলো? আলো? সন্দেহের চোখে দৃষ্টি ফেরায় সুব্রত। তাই তো, জঙ্গলের ভিতর দিয়ে ওই পাশে আগুনের শিখার মতো কিছু একটা নজরে পড়ছে মনে হচ্ছে। আগুনের কথা ভেবে শিউরে ওঠে সুব্রত। অরণি জিজ্ঞাসা করে, কি ওটা? সুব্রত ঠোঁট উল্টে বুঝিয়ে দেয় সেও জানে না। চলুন দেখি তো। হঠাৎ হাঁটা দেয় অরণি। বাধ্য অ্যাসিস্ট্যান্টের মতো সুব্রত পা বাড়ায়। সুব্রত এতক্ষণে বুঝে গিয়েছে কোনো কিছুর বিরোধিতা করে বিশেষ লাভ হবে না। যত এগোতে থাকে ওরা, ততই সেই আগুনের মতো আলোটা বাড়তে থাকে।
স্পষ্ট মনে হয় একটা বিশাল কোনো আগুন লেগেছে। ঝোপঝাড় সরিয়ে বেশ কিছুটা হেঁটে ওরা একটা প্রকাণ্ড বাড়ির সামনে এসে দাঁড়ায়। ওরা দেখে বাড়ির একটা ঘর থেকে আগুনের লেলিহান শিখা বাইরে বেরিয়ে আসছে। পুরনো ভগ্নপ্রায় বাড়ির জানালা দিয়ে উপচে পড়ছে আগুন। অরণি কিছু না ভেবেই ছুটে যায় গেটের দিকে। গেটে হাত দিতেই অরণির শরীরটা কেমন যেন একটা কেঁপে ওঠে। শরীর জুড়ে বয়ে যায় শিরশিরে ঠান্ডা হাওয়া। এক মুহূর্তের জন্য থমকে যায় অরণি। হঠাৎ ঠান্ডা বাতাস হাড়ে গিয়ে বেঁধে। সুব্রত ছুটে এসে দেখতে পায় অরণি হঠাৎ যেন পাথর হয়ে গিয়েছে, থমকে গিয়েছে। এবার ডাক শুনে সাড়া না দেওয়ায় অরণিকে ঝাঁকিয়ে ডাকে সুব্রত। চটক ভাঙে অরণির। সুব্রত জিজ্ঞাসা করে, কি হলো? শরীর খারাপ লাগছে নাকি? সম্বিত ফিরে পেয়ে অরণি বলে, না, আমি ঠিক আছি, চলুন। সুব্রত বলে, কি দরকার বলুন তো ভেতরে গিয়ে? এখানে তো লোকজন বিশেষ নেই, বিপদে পড়লে কেউ বাঁচাতেও আসবে না। আচ্ছা, লোকজন না থাকলে আগুন কি এমনি এমনি লেগে গেল, নাকি কেউ আগুন লাগিয়ে দিল? কিছু তো একটা রহস্য আছেই। আপনার ভয় করলে আপনি এখানে দাঁড়ান, আমি দেখছি। এই বলে অরণি ছোটে ভিতরে। অগত্যা সুব্রত পিছু নেয়। ভিতরে দেখে ওরা দুজনই অবাক হলো। এ কি, আগুনের চিহ্ন মাত্র নেই। শ্যাওলা পোড়া, ঝুলে মোড়া, ভাঙাচোরা পলিস্তারা ঘষা দেওয়ালে কোথাও কিচ্ছু নেই। সর্বত্র শ্মশানের স্তব্ধতা, শ্মশানের শান্তি। ওরা বড় ঘরের সামনে এসে দাঁড়ায়। দুজনেই শঙ্কিত এবং ক্লান্ত। সুব্রত বলে, একসঙ্গে ভুল দেখলাম? হ্যাঁ, সেটা তো হতে পারে না। তাহলে এটাই কি কাকাবাবুর বলা সেই আগুনের ফাঁদ নাকি? অরণি, পরিস্থিতি কিন্তু মোটেই সুবিধে ঠেকছে না, চলুন ফিরে যাই। অরণি হাঁপাতে হাঁপাতে বলে, না, এসেছে যখন কাজটা না করে আমি ফিরবো না। অরণির চোয়াল শক্ত, যেন নাছোড় জেদ চেপেছে ওর মনে। সুব্রত এবার ভয় পায় অযৌক্তিক কৌতূহলকে, ভয় পায় অরণির লাগামহীন জেদকে আর অবিশ্বাসী মনকে। ভাবতে ভাবতেই হঠাৎ শোঁ শোঁ করে বাতাস বইতে শুরু করে বাড়ির মধ্যে। সেই ঠান্ডা বাতাস হিমশীতল, শিরশিরে। সুব্রত অরণির কাছে এসে দাঁড়ায়, আর বাড়ির মধ্যে ঠান্ডা বাতাসের একটা তাণ্ডব লীলা শুরু হয় তখন। ওই ঘরটা ছেড়ে ওরা ছুটে বাইরে বেরিয়ে আসতে চায়। যেমন তাড়াতাড়ি ঘরে ঢুকেছিল ঠিক সেভাবেই নামতে চায়, কিন্তু হঠাৎ সামনে খসে পড়ে লম্বা কাঠের একটা পাটাতন। ভঙ্গুর ছাদের ওপর থেকে শটান সেটা মাটিতে এসে পড়ে। ধাক্কা খেয়ে দূরে ছিটকে যায় অরণি আর সুব্রত। হুড়মুড় করে মুহূর্তের মধ্যে ঘটে যাওয়া ঘটনায় চকিতে মৃত্যু ভয় এসে চেপে বসে ওদের কাঁধে। মাটিতে পড়ে ব্যথায় কোকিয়ে ওঠে অরণি। সুব্রত বুঝতে পারে অরণি একার চেষ্টায় উঠতে পারবে না, তাই কোনো মতে পা টেনে অরণির দিকে এগিয়ে যায়। ধরে চেয়ারে বসায় ওকে। আতঙ্কে স্তব্ধ হয়ে আসা গলায় বলে, আমি বলেছিলাম, বারবার বারণ করেছিলাম। দেখলেন তো একটু এদিক ওদিক হলে এতক্ষণে। যাকে চলুন, আর অ্যাডভেঞ্চার করে কাজ নেই, অনেক হয়েছে। অরণি, কথা শুনুন। কথাটা শেষ না হতেই একটা আর্ত চিৎকারে ভরে ওঠে বাড়ির চারদিক। মারণ সেই চিৎকার,
কয়েকজন যেন বীভৎস যন্ত্রণায় চিৎকার করে চলছে অবিরাম। কেউ তো কোথাও ছিল না। কোত্থেকে আসছে এই চিৎকার? সুব্রত বলে, চলুন, আর নয়, আর নয়, চলুন। অরুণীকে হাত ধরে তুলে বাইরের দিকে পা বাড়াতে যায় ওরা। বাড়ির মধ্যে তখন ঘুরপাক খাচ্ছে তীব্র শীতল হাওয়া আর কান ফাটানো সেই চিৎকার। এমন সময় হঠাৎ দেওয়ালে চোখ আটকে যায় অরুণীর। দেওয়ালে দেবী শীতলার ছবি টাঙানো। সুব্রতকে ডেকে অস্ফুটে অরুণী বলে, ছবি। ছবির দিকে তখন নজর দেওয়ার কথা আর মাথায় নেই সুব্রতর। পালাতে হবে, সেটাই এখন বাঁচবার একমাত্র রাস্তা। হঠাৎ দুম করে বন্ধ হয়ে যায় বাড়ির সদর দরজা। এ কি? ঘরে ঢোকার সময় যে দরজা ছিল দুর্বল, ভঙ্গুর, সেই সিংহ দরজাই এমন প্রবল শক্তিতে বন্ধ হলো কি করে? পালানোর একমাত্র রাস্তাও তাহলে বন্ধ। ওদিকে জ্বলন্ত মানুষদের আর্ত চিৎকার যেন দমকে দমকে আরো শক্তি নিয়ে ফেটে পড়ছে বাড়ির ইট কাঠ পাথরের ওপর। তার মধ্যেই ওরা দেখতে পায় সেই আগুন, মারণ আগুন। যে ঘরে আগুন দেখেছিল ওরা প্রথমে, সেখানেই দাউ দাউ করে জ্বলছে আর লাফিয়ে লাফিয়ে এগিয়ে আসছে ওদের ওপরে। হঠাৎ বাড়িটা একটা যৌতুগৃহের মতো আকার ধারণ করেছে, আর তার মধ্যে বাড়ির ভিতরে ওরা দুজন। আগুনে পুড়ে ওদের মৃত্যু নিশ্চিত। পাগলের মতো দরজা জানালায় ধাক্কা দিতে থাকে ওরা, যদি ভাঙা যায়। কিন্তু এই ভগ্নপ্রায় বাড়ির জানালা দরজাতেও তখন যেন কি ভীষণ শক্তি। কেউ যেন সহস্র হাতে ওদের আটকে থাকাকে নিশ্চিত করছে। ওরা স্পষ্ট দেখতে পায় ওই ঘরের আগুনের ভিতর থেকে একে একে বেরিয়ে আসছে মানুষ। লোকগুলোর সারা গায়ে আগুন। কাঁপা কাঁপা পায়ে লোকগুলো হেঁটে আসছে ওদের দিকে। আগুনের লেলিহান শিখা সারা গায়ে মেখে লোকগুলো এগিয়ে আসছে। কি বিভৎস সেই দৃশ্য! সুব্রত বুকের মধ্যে চেপে ধরে অরুণীকে, আর এক হাত দিয়ে জানালায় ধাক্কা মারতে থাকে। অরুণীর শরীরটা তখন মৃত্যু ভয় আর আতঙ্কে এলিয়ে পড়েছে। চোখ বুজে আসছে। যখন বাঁচার সমস্ত আশা ছেড়ে দিয়েছে ওরা, ঠিক তখনই সুব্রত দেখতে পায় দেওয়ালে টাঙানো ওই দেবী শীতলার ছবির ঠিক নিচে মেঝেতে একটা লোহার দরজা। ওদিকে যে ঘরে আগুন লেগেছে সে ঘরের দরজা নেই। সেই খোলা পথ দিয়ে এগিয়ে আসছে আগুনের মানুষগুলো। আগুনে পুড়তে পুড়তে ওদের চলার শক্তিটুকু নেই, তবুও ধীর গতিতে আধপোড়া শরীরটাকে টেনে এগিয়ে নিয়ে আসছে ওরা। আর ঠিক তার উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছে অরুণী আর সুব্রত। কি হবে এবার? লোহার দরজাটার দিকে দেখায় অরুণী। ইঙ্গিত বুঝতে পারে সুব্রত। লোহার দরজাটার কাছে গিয়ে দেখে এ তো একটা সুড়ঙ্গ পথ। দরজাটা ফুটো ফুটো, তার ভিতর দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে নিচে নেমে গিয়েছে একটা রাস্তা। তার মানে এটা সুড়ঙ্গ, এই পুরনো বাড়ির কোনো এক লুকোনো পথ। এটাই হয়তো এখন ওদের বাঁচার একমাত্র রাস্তা। কিন্তু সেই পথ তো বন্ধ। ধাক্কা মেরে দেখে সুব্রত
না, খুলছে না। অরণি হঠাৎ কাঁপা কাঁপা গলায় বলে, এই সুড়ঙ্গের পথেই ঢুকতে হবে, এই রাস্তাটা খুলতে হবে। সুব্রত বলে, কি করে খুলবো? অরণি ছবিটার দিকে ইঙ্গিত করে, দেবী শীতলার ছবি। সুব্রত বুঝতে পারে না, ছবিটা ধরে টান মারে, সঙ্গে সঙ্গে ছবিটা হাতে চলে আসে ওর। ছবির পিছনের দেওয়ালে গাঁথা রয়েছে একটা আশ্চর্য চকচকে পাথর। অরণি অস্ফুটে বলে, মরকত। সুব্রত চকিতে সেটা ছিনিয়ে নিয়ে অরণির হাতে দেয়। আগুনে জ্বলা লোকগুলো তখন এসে পড়েছে হাত পাঁচেকের দূরত্বে। সুড়ঙ্গের দরজাটা কি করে খুলবে? অরণি মরকতটা হাতে নিয়ে একবার ঠেকায় সুড়ঙ্গের ওই দরজাটার উপর থাকা ছোট্ট একটা চাবির মতো গর্তে। ঝট করে খুলে যায় দরজাটা। অরণিকে সঙ্গে নিয়ে গুহার পথ বেয়ে ভিতরে ঢুকে যায় সুব্রত। গুহার সামনে এসে ওই আগুন মানুষগুলো তখন চিৎকার করছে, যেন কেউ ওদের চামড়া ছাড়িয়ে জ্যান্ত আগুনে পুড়িয়ে দিচ্ছে। সিনেমায় দেখা জম্বির মতো কোনো মতে এগিয়ে আসছে ওরা। সারা গায়ে আগুন ওদের, চিৎকার করছে, শীতল করো, যেন বলছে, আমাদের জল দাও, আমাদের জল দাও, বাঁচাও, বাঁচাও, আমাদের জল দাও, আমাদের শীতল করো, বাঁচাও, বাঁচাও। সুড়ঙ্গ পথে বেশ কিছুটা এসে সোজা জলে পড়ে ওরা। অরণি তখন সামান্য হলেও একটু ধাতস্থ হয়েছে। ডুব সাঁতার দিয়ে ওরা যেখানে ওঠে সেখানেই একটা প্রাকৃতিক শিলাখণ্ডের ওপর স্থাপিত মা শীতলার মূর্তি। মালাটি দেখলেই বোঝা যায় সেখানে একটিও পাথর নেই। অরণি সেই মরকত শীতলা দেবীর মালার 108তম স্থানে স্থাপন করে। সুব্রত অবাক চোখে দেখতে থাকে। কি আশ্চর্য এই দেবী মূর্তি! যেন সত্যি সে চেয়ে আছে ভরা চোখে। উচ্চতায় 6 ফুট মতো হবে। 4 হাতে আশ্চর্য সব অস্ত্র, প্রথাগত অস্ত্র নয়। মনে হয় যেন কোনো আদিম জনজাতির ইতিহাস দেবী বয়ে নিয়ে চলেছে আজীবন। মরকতের মালা পূর্ণ হতেই ঝলমল করে ওঠে মূর্তি। প্রবল একটা ঠান্ডা বাতাসে চারিদিক হু হু করে এলিয়ে পড়ে। ওই বাড়ি থেকে তখন ভেসে আসে শেষ একটা তীব্র চিৎকারের শব্দ। তারপর সব চুপ, নিস্তব্ধ, নিস্তরঙ্গ। আহত অবস্থায় অরণি আর সুব্রত কোনো মতে সাঁতরে পাড়ে এসে পৌঁছয়। কতক্ষণ ওরা পাড়ে পড়েছিল তা কেউ জানে না। একটু ধাতস্থ হয়ে আচ্ছন্ন অরণিকে ডেকে স্বাভাবিক অবস্থায় ফেরাতে চেষ্টা করে সুব্রত। তারপরে কোনো মতে পাঁচিলের ধার পর্যন্ত পৌঁছে ওরা দেখে যে গ্রামশুদ্ধ লোক নিয়ে ছুটতে ছুটতে ওদের দিকে এগিয়ে আসছেন শঙ্কর বাবু। বাড়িতে ফিরে আসার পথে বা ফিরে এসেও অনেকক্ষণ কিছু খুলে বলেনি অরণি। যেন কিছুই হয়নি এমন একটা ভাব করে পুরো পথটা ফিরেছে। ফিরে সবাইকে বসিয়ে রেখে ভিতরে গিয়েছে। স্নান সেরেছে, ভেজা গায়ে বসে থেকেছে সুব্রত। উদ্বিগ্ন শঙ্করবাবু বা গ্রামবাসীরা বসে থেকেছেন আসল কথাটা শোনার জন্য। সব সেরে যখন অরণি বাইরে এসে বসল তখন ওর মুখে অদ্ভুত একটা প্রশান্তি, যেন যুদ্ধ জয়ের একটা আনন্দ। স্তব্ধতা ভেঙে সুব্রতই প্রথম প্রশ্নটা করে, ব্যাপারটা কি হলো একটু খুলে বলবেন? অরণি বলে, কোন ব্যাপারটা?
শঙ্করবাবু বলেন, আর হেঁয়ালি করো না অরণি, আমি সুব্রতর মুখে সব কথাই শুনেছি। তুমি তুমি সব জানতে, তাই না মা? অরণি হেঁটে জানালার কাছে গিয়ে মুচকি হেসে বলে, শঙ্কর কাকু, আপনি বোধহয় লক্ষ্য করেননি, আমার নামের মধ্যেই আগুনের অনুষঙ্গ লুকিয়ে আছে। অরণি মানে চকমকি পাথর, যে পাথর দিয়ে আগুন সৃষ্টি হয়। আগুনে আমার ভয় পেলে চলে? যাকে, আমি যখন এই দেবীর কথা প্রথম পড়ি তখনই তন্ত্র সাধনা নিয়ে পড়াশোনা করতে করতে জানতে পারি এক আশ্চর্য পাশবিক আচারের কথা। সেই আচারের নাম পিশাচ উৎসব। আপনাদের এই গ্রামেই এককালে সেই উৎসব হতো, বহু বছর আগে। পিশাচ উৎসবে বেছে বেছে কয়েকটা মানুষকে আগুনে ছুঁড়ে ফেলে মারা হতো, অনেকটা নরবলির মতো। এই বিভৎস নারকীয় প্রথা হঠাৎই একদিন বন্ধ হয়ে যায়। সেই দিন, যেদিন হঠাৎ পশ্চিম পাড়ের পুকুরে ভেসে ওঠেন দেবী শীতলা। কালীগঞ্জের তৎকালীন জমিদার স্বপ্নাদেশ পান, দেবীর আদেশেই পুজো শুরু হয় আর বন্ধ হয়ে যায় ওই উৎসব। ও, একটা কথা, গ্রামের যে জমিদার বাড়ির কথা আপনি আমাকে বলেছিলেন, সেই জমিদার বাড়ির অতীতটাও আমি পড়েছিলাম। কথাটা বলতেই হঠাৎ ফিসফাস শুরু হয়ে যায় গ্রামের লোকেদের মধ্যে। শঙ্করবাবুও অস্বস্তি নিয়ে বলেন, তুমি জানতে যে ওই যে আগুন তুমি দেখেছিলে সেটা আসলে ওই জমিদার বাড়ির আগুন? তাও তুমি এতগুলো প্রশ্ন করলে আমাকে। অরণি বলে, মাফ করবেন শঙ্কর কাকু, আমি আসলে আমার জানা আর আপনার জানার বিষয়টা একটু যাচাই করে নিতে চেয়েছিলাম। আপনি হয়তো জানেন না, এক ঐতিহাসিক আপনাদের গ্রামের ইতিহাস প্রসঙ্গে লিখে রেখে গিয়েছিলেন কিভাবে ওই জমিদার বাড়িতে হঠাৎ এক রাত্রে পুরো পরিবার আগুনে পুড়ে মারা যায়। কিন্তু তিনি যেটা লেখেননি সেটা হলো ওই জমিদার বাড়ির ছোট ছেলে ছিল তন্ত্র সাধক। শঙ্করবাবু উত্তেজনায় উঠে দাঁড়িয়ে বলেন, রাজেন্দ্র প্রতাপ? ঠিক বলেছেন, রাজেন্দ্র প্রতাপ। সে ভাবত সে পিশাচ সিদ্ধ, ত্রিকালদর্শী, সাধনার জোরে সে অমরত্ব অর্জন করবে, তাই না? শঙ্করবাবু বললেন, লোভের তাড়নায় সে পাগল হয়ে গিয়েছিল। মানুষকে ভুল বুঝিয়ে দেবীর কৃপা থেকে গোটা গ্রামকে বঞ্চিত করে সে ভেবেছিল সে একা সিদ্ধি লাভ করবে। অরণি বলে, ঠিক। আর সেই লোভেই সে ওই মরকতের মালার একটি মরকত নিয়ে এসে লুকিয়ে রেখেছিল বাড়ির ঠাকুর ঘরে। যে রাতে সে মরকত চুরি করে সেই রাতেই আগুনে পুড়ে ছারখার হয়ে যায় জমিদার বাড়ি। সুব্রত প্রশ্ন করে, কি আছে সেই মরকতে? অরণি বলে, কালচক্রের সাধনা। কালচক্রের সাধনা তন্ত্রচর্চার আদি এক রূপ। সেই মরকতে লুকিয়ে আছে কালচক্রের যোগ। বিস্তারিত না হয় পরে কখনো বলবো। মোট কথা, সেই মরকতেই লুকিয়েছিল অমরত্বের শক্তি। রাজেন্দ্র প্রতাপ ভেবেছিল একটা মরকত ওর কাছে থাকলেই সে পাবে অমরত্বের রাস্তার সন্ধান। কিন্তু তন্ত্রচর্চা বড় মারাত্মক। লোভই ওদের টেনে নিয়ে গিয়েছিল মৃত্যুর দিকে। নির্বংশ হয়ে গিয়েছিল রাজেন্দ্র প্রতাপের বংশ। যে তন্ত্র সাধকের শিক্ষায় নিজেকে পিশাচ সিদ্ধ করার স্বপ্ন দেখেছিল রাজেন্দ্র প্রতাপ, সেই তন্ত্র সাধকের শিষ্য আচার্য রুদ্র প্রতাপের সঙ্গে আমার গবেষণার কাজেই আলাপ হয়। তিনি এই পুরো ঘটনার কথা বলেন, কারণ চুরির একদিন আগেই তাকে রাজেন্দ্র প্রতাপ বলেছিলেন পুরো ঘটনার কথা। তিনি বলেন ওই মরকত চুরির কারণেই দেবী অত্যন্ত রুষ্ট হয়ে পুরো জমিদার বংশকেই নির্বংশ করেছিলেন। এই এত বছর পর যে অভিশাপ কালীগঞ্জ বয়ে নিয়ে চলেছে, তাও ওই রাজেন্দ্র প্রতাপেরই দোষে।
অমর হতে গিয়ে পুরো কালীগঞ্জ গ্রামটাকেই এক ভয়ানক পরিণতির দিকে ঠেলে দিয়েছিলেন রাজেন্দ্র প্রতাপ। রুদ্রপ্রতাপ আমাকে বলেন, সেই দেবী মূর্তিকে প্রকৃত অর্থে মানুষের ভক্তির নাগালে পৌঁছে দিতে গেলে ওই পাপকে খণ্ডন করতে হবে, খুঁজে বার করতে হবে মরকত, যা ওই বাড়িতেই আছে। কারণ কেউ তো জানেই না মরকত চুরি করেছিলেন রাজেন্দ্র প্রতাপ। গ্রামের লোক বা অন্য কেউ যে পাপ খণ্ডন করবেন তারও সুযোগ ছিল না। রুদ্রপ্রতাপ ধর্মনাশের ভয়ে নিজে কোনোদিনও পাপ খণ্ডানোর কথা মুখেও আনেননি। আমি চাপাচাপি করায় সেদিন বলে বসেন। সেদিনও রুদ্রপ্রতাপ আমাকে নিষেধ করেছিলেন এ নিয়ে না এগোতে, কিন্তু আমার জেদ চেপে গিয়েছিল। আমি এই গায়ে আসার পর থেকেই তাই এত নিষেধ শুনেও একবারের জন্যও ভয় পাইনি। আমি জানতাম ওই বাড়িতেই মরকত লুকিয়ে রাখা আছে, আর তার নিশ্চিত হয়েছিলাম যখন মা স্বয়ং আমাকে ইঙ্গিত দিলেন। মাঝরাত্রে বাড়ির ছাদ থেকে জমিদার বাড়ির আগুন আমি দেখতে পেয়েছিলাম। সুব্রত বিস্ময়ে প্রশ্ন করে, আর আর আগুনের মানুষগুলো, ওই যে যে আমাদের দিকে তেড়ে আসছিল জমিদার বাড়িতে, তারা? অরণি বলে, ওরা অভিশপ্ত জমিদার বাড়ির নিরপরাধ মানুষগুলো। রাজেন্দ্র প্রতাপের পাপে যারা পুড়ে মরল তারাই মুক্তি চাইছিল সুব্রতবাবু। কি যন্ত্রণা ভাবুন তো, এত বছর ধরেও ওরা মুক্তি পায়নি। হতবাক শঙ্করবাবু অস্ফুটে বলে ওঠেন, এত কিছু জেনেও তুমি বিপদে ঝাঁপিয়ে পড়লে। অরণি বলে, ধর্মচর্চা নিয়ে গবেষণার অর্থ এটাও যাতে প্রকৃত ধর্মের কথা মানুষের কাছে পৌঁছে যায়, যাতে ভয়ে নয় ভক্তিতে মানুষ চর্চা করে। আপনি যে আগুন দেখেছিলেন শঙ্কর কাকু, মনে আছে? বলেছিলেন সেই আগুন যেন সৈন্যের মতো দেবীকে রক্ষা করছিল। মরকত চুরির পর থেকে দেবী নিজেই নিজেকে সুরক্ষার বলয়ে সাজিয়ে নিয়েছিলেন, যাতে কেউ তার ধারে কাছেও ঘেঁষতে না পারে। আগুনের বলয় ছিল সেই রক্ষা কবচ। তবে সুব্রতবাবু, সরি, আপনাকে আমি বিপদে ফেলতে চাইনি। ঘটনাটা এই রকম হবে সেটা জানতাম না। আপনি যখন সুড়ঙ্গটা খুঁজে পেলেন আর আমি মরকত খুঁজে পেলাম, তখন কিছুটা আন্দাজে ওই দরজায় আমি সেটা ঠেকিয়েছিলাম। তারপর তো সবই আপনারা জানেন। বলে অরণি শঙ্করবাবুর পাশে এসে বসল। এই গোটা ঘটনার ঘোর এখনো কাটেনি কারুরই। নিঃশব্দে সকলে ভাবছে কি প্রশ্ন করবে এবার। নীরবতা ভেঙেই অরণি বলে ওঠে, তাহলে এবার তো আমাকে বিদায় দিতে হয়। কালীগঞ্জে না হয় আবার পরে ছুটি নিয়ে আসবো। সুব্রত অস্থির হয়ে কিছুটা অসাবধানতা বশতেই বলে ফেলে, সে কি এখনই চলে যাবে? বলছি, আর কয়েকটা দিন থেকে গেলে হতো না? অরণি হেসে বলে, বাবা, হঠাৎ করে আপনি থেকে তুমিতে নেমে এলেন যে সুব্রতবাবু। শুনে হো হো করে তৃপ্তির হাসি হেসে ওঠেন শঙ্করবাবু। বেশ বেশ, তা বেশ। হারহিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপ।